শুভেচ্ছা আমন্ত্রণ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। চালের বাজারের অস্থিরতা কোনোভাবেই কমছে না। কুষ্টিয়ার চালের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস যুক্ত হচ্ছেন। তিতাস, চালের দরদাম সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর কি বলছেন ক্রেতারা? ধন্যবাদ লিনি। আসলে আপনি জানেন যে বড় মৌসুম চলছে, অর্থাৎ বড় মৌসুম, বড় ধান কাটা শুরু হয়েছে। মাঠে মাঠে কৃষকেরা কিন্তু ধান কাটায় ব্যস্ত সময় পার করছে। এই সময় প্রথাগতভাবেই কিন্তু চালের দাম বাজারে কমে, নতুন চালও বাজারে উঠেছে, তবে কিন্তু দাম কমার কোনো খবর নেই। অর্থাৎ এখন পর্যন্ত কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। আপনি জানেন বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এই খাজানগরে যদি চালের দাম না কমে তাহলে কিন্তু সারা দেশের চালের বাজার কখনোই নিয়ন্ত্রণ হয় না। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার, পৌর বাজার, এটি চালের খুচরা বাজার। এ বাজারের আজকের যদি আমি বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং মোটা 28 চাল বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে ধান কাটার ভরা মৌসুমেও কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে, অর্থাৎ চালের বাজারের কোনো সুখবর নেই। আমার সাথে একজন খুচরা বিক্রেতা আছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আমরা জানি যে এটা ভরা মৌসুম চলছে, বড় ধান কাটা শুরু হয়েছে এবং নতুন চালও বাজারে উঠছে। এই সময় দাম কমে চালের, কিন্তু আসলে এখন কি দরদামে আপনারা চাল বেচছেন এবং দাম কমছে না কেন? দাম এখনো নতুন মৌসুম, নতুন ধান আসছে, নতুন চাউল হচ্ছে, তা বাজার তো সেই রকম নিয়ন্ত্রণে নাই। বাজার এখন মোটামুটি হালকা মানে 25 টাকা, 1 টাকা কমছে। 66 টাকা, সেখানে 65 টাকা বিক্রি করা যায়, 64-65 বিক্রি করতেছে। আসলে চালের দাম কমছে না কেন, না কমার কারণটা? এখন তো অ্যাভেলেবল, এখনো সব মিল মালিকের চাউল এখনো আসে নাই, বা তারা প্রোডাকশনে তারা ফুল সিজনে যে চাউলটা আসে সেই চাউলটা এখন প্রোডাকশন সেই রকম তো এখন প্রোডাকশন তারা এখনো করতে পারতেছে না। কারণ মৌসুম এখনো কেবল শুরু, এখন তো মানে চাল এখনো মানে ধান এখনো পুরোপুরি তুইটে সারে নাই। যেমনটি শুনছিলেন, আসলে খুচরা বিক্রেতারা যেটি বলছে যে আসলে মৌসুমের এখন কেবল শুরু, তাই কিন্তু পুরোপুরি ধান এখনো ওঠেনি, যার কারণে কিন্তু মিলগুলোতে উৎপাদন শুরু হয়নি সেভাবেই, তাই দাম কমছে না। তবে আমি এ বিষয়ে যারা মিল মালিক রয়েছে কুষ্টিয়ার, তাদের সাথে কথা বলেছি। মিল মালিকদের যেটি দাবি যে বাজারে কিন্তু যে ধানগুলো উঠেছে তার দাম কিন্তু অনেক বেশি, যার কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যে কারণে কিন্তু কোনোভাবেই তারা চালের দাম কমাতে পারছে না। তবে তারা আর একটি আভাস দিচ্ছেন যে আসলে এই যে চালের দাম, এটি কিন্তু যদিও হয়তো আর 2-1 দিন বা 1 সপ্তাহ পরে কিছুটা কমলেও কিন্তু 2-3 সপ্তাহ পরে আবারও চালের দাম বেড়ে যাবে। তারা বলছে বাজারে আসলে এবার তীব্র দাবদাহের কারণে কিন্তু ধানের ক্ষতি হয়েছে এবং ধানের সংকট দেখা দেবে এবং ধানের বাজারটি চলা থাকবে, তাই দাম আসলে কমার তেমন কোনো সম্ভাবনা নেই বলেই তারা বলছেন। আমরা জানি যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই চালের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু চলে আসছে। আর বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় 400 থেকে 450 চালকল রয়েছে এবং এই চালকলগুলো থেকে কিন্তু প্রতিদিন প্রায় 600 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাই যদি এই চালের বাজার নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। আর এদিকে দীর্ঘ দিন ধরে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আবার ভরা মৌসুমে চালের দাম না কমায় কিন্তু এক প্রকার ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। তারা বলছে যে কোনোভাবেই মনিটরিং এর মাধ্যমেও কিন্তু এই যে মিল মালিকদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই তারা বলছে যে আসলে যারা এই দেখভালের দায়িত্ব আছে তারা হয়তো তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না, যার কারণেই কিন্তু কোনোভাবেই দামটি কমছে না। তাই তারা বলছে যে শক্তভাবে যতদিন না পর্যন্ত বাজার মনিটরিং করা যায়, ততদিন না এই মিল মালিকদের সিন্ডিকেট না ভাঙা যায়, ততদিন পর্যন্ত কিন্তু কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণ হবে না। আর এদিকে যারা বাজার নিয়ন্ত্রণের সাথে যুক্ত আছেন, সংশ্লিষ্ট রয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বরাবরের মতো একই অজুহাত দিচ্ছেন, অর্থাৎ খাদ্য বিভাগ এবং বাজার মনিটরের সাথে যারা জড়িত তারা কিন্তু বলছে যে আসলে তারা মিলগুলোতে যাচ্ছেন এবং দেখছেন কাদের মজুদ কত আছে এবং উৎপাদন খরচ কত এবং কিভাবে তারা বিক্রয় করছে। আসলে এই দেখেই কিন্তু তারা নির্ধারণ করছে। তবে বলছে যদি কেউ অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি করে বা দাম বাড়ানোর চেষ্টা করে তবে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা। তবে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে চালের বাজার নিয়ন্ত্রণে, কিন্তু কোনোভাবেই চালের বাজার নিয়ন্ত্রণ করা যায়নি। আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে যখন চালের দাম বাড়ছিল কিছুদিন আগে, তখন কিন্তু মিল মালিকরা বলেছিল যে যখন আবার আগাম ধান কাটা শুরু হবে, অর্থাৎ বড় ধান যখন কাটা শুরু হবে তখন কিন্তু চালের দাম কমবে। কিন্তু এখন কিন্তু বড় মৌসুম
মৌসুম চলছে, অর্থাৎ মাঠে মাঠে ধান কাটা শুরু হয়েছে, কৃষকেরা ব্যস্ত সময় পার করছে ধান কাটা নিয়ে। কিন্তু নতুন ধানের যে চাল সেটি কিন্তু বাজারে উঠেছেও, তবে এখন পর্যন্ত দাম কমার কিন্তু কোনো সুখবর নেই, অর্থাৎ সব ধরনের চালই কুষ্টিয়ার বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। লেনিয়া। তিতাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চালের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তিতাস। দেখছেন দেশ জনপদ লাইভ। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে আরো জানাতে বিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আঞ্চুম। রিফাত যুক্ত হচ্ছেন। রিফাত, আপনি আমাদের জানাবেন আজ কখন দল ঘোষণা হতে পারে আর তাসকিনের স্ক্যান রিপোর্ট কখন পাওয়া যাবে? লিনিয়া, ধন্যবাদ। আসলে দল ঘোষণা কখন হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা এই উত্তরটা খুঁজছি যে দল ঘোষণা কখন হতে পারে। বিসিবি থেকে আমরা সকাল থেকে কিন্তু বিসিবিতে গণমাধ্যম কর্মীরা এসেছি, এখন পর্যন্ত অপেক্ষা করছি যে বিসিবি কখন দল ঘোষণা করতে পারে। যে বিষয়টি জানাচ্ছিলাম যে এর আগে যে তাসকিন আহমেদের যে ইনজুরি, সেই ইনজুরি কতটুকু গুরুতর সেটার উপর নির্ভর করছে যে বিসিবি কখন দল ঘোষণা করবে। আমরা যত জানতে পেরেছি যে এর আগে যেটা যেমনটা জানাচ্ছিলাম যে তাসকিন আহমেদের যে ইনজুরি, টিআর ইনজুরি, যে গ্রেড 1 হলে যেটা 15 দিন এবং গ্রেড 2 হলে যেটা 21 দিন, সেই রিপোর্টটা কিন্তু হয়তো বা আজকে হাতে আসার কথা বিসিবির, যে এমআরআই রিপোর্টটা করতে দেওয়া হয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু বিসিবি দল ঘোষণা করবে। এবং একটা শঙ্কার কথা হচ্ছে গিয়ে তাসকিন আহমেদ যখন ইনজুরিতে পড়েছেন গতকাল টি-20 যে শেষ টি-20 জিম্বাবুয়ের বিপক্ষে, তার ম্যাচে নামার আগ মুহূর্তে তিনি কিন্তু বল করতে গিয়ে ইনজুরিতে পড়েননি। তিনি কিন্তু যাতে ম্যাচে নামার আগে যখন যে প্লেয়ারে যে ওয়ার্ম আপ করে, সেই ওয়ার্ম আপের সময় কিন্তু ব্যথাটা পেয়েছেন বা ব্যথা অনুভব করেছেন। সেখান থেকে যেহেতু বোলিং করা ছাড়াই তিনি ব্যথা পেয়েছেন সেহেতু, এবং টিআর যে মেডিকেলে ভাষা যেটাকে বলে টিআর, সেই টিআর ইনজুরিতে পড়ার পরে কারণে কিন্তু এতটা দীর্ঘায়িত হচ্ছে বাংলাদেশ দল কখন ঘোষণা করা হবে। এবং আরও জানিয়ে রাখি যে তাসকিন আহমেদ যদি গ্রেড 1 হয় সেক্ষেত্রে 15 দিন, এবং 21 দিনের যে বিষয়টা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র ইনজুরি থেকে ফিরে আসার ক্ষেত্রে। এরপরে বোলিং করার যে ফিটনেস সেটা কিন্তু আলাদা একটা বিষয় রয়েছে, রিহাবে একটা বিষয় রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তাসকিন আহমেদ যে বিশ্বকাপ খেলা সেটা কিন্তু অনেকটা শঙ্কার মুখে পড়ে যাবে, কারণ বিশ্বকাপে যে বাংলাদেশ আগামী 15 তারিখ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম ম্যাচ হচ্ছে 8 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে, এরপর দ্বিতীয় ম্যাচ 10 তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তৃতীয় ম্যাচ 12 তারিখ নেদারল্যান্ডসের বিপক্ষে, এবং যে সর্বশেষ যে ম্যাচটা খেলবে বিশ্বকাপে সেটা গ্রুপ পর্বে, সেটা হচ্ছে 17 তারিখ নেপালের বিপক্ষে 17 জুন। সেক্ষেত্রে বাংলাদেশের যে তাসকিনের যে ইনজুরি যদি গ্রেড 2 হয় সেক্ষেত্রে কিন্তু তাসকিনের যে বিশ্বকাপ খেলাটা সেটা কিন্তু অনেকটাই শঙ্কার মুখে পড়ে যাবে, কারণ 21 দিনের পরে আরও তাসকিন যে পুরোপুরি ফিট যে সে তাসকিনকে পেতে কিন্তু বাংলাদেশ চাইবে, এবং পুরোপুরি ফিট না হয় যদি খেলে সেক্ষেত্রে কিন্তু ম্যাচ ফিটনেসের কারণে হয়তো বা তাসকিনকে খেলাটা একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কারণ শুধুমাত্র বিশ্বকাপ নয়, তাছাড়া কিন্তু এই শুধু বিশ্বকাপ নয়, এবং বাংলাদেশ দলের পেস ইউনিটের যে মূল ভরসা কিন্তু তাসকিন আহমেদ। আরেকটি কথা জানিয়ে রেখে যেটা অনেকে হয়তো বা ভুলে গেছে, যে বাংলাদেশ দলের যে পেস বিভাগ, সেই পেস বিভাগে কিন্তু আরেকজন গুরুত্বপূর্ণ পেসার রয়েছে ইবাদত হোসেন। তিনি কিন্তু ইনজুরিতে পড়ে আরও আগেই ছিটকে গিয়েছেন বিশ্বকাপ দল থেকে। সেক্ষেত্রে তাসকিন আহমেদের যে বাদ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিশ্বকাপের বাংলাদেশ দলের একটা পেস বোলিং বিভাগে একটা দারুণ একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, একটা শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা কাটিয়ে ওঠার জন্য শরীফুল ইসলাম রয়েছেন, মুস্তাফিজুর রহমান রয়েছেন, তানজিম সাকিব যদি যান সেক্ষেত্রে তানজিম সাকিবের উপর কিন্তু পুরো দায়িত্বটা পড়বে। এবং এরপরে আরও যেটা জানাচ্ছে আজকে বিশ্বকাপ যে স্কোয়াডটা, সেই স্কোয়াডটি কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে যে খেলেছে বাংলাদেশ দল, সেই স্কোয়াডটাই অনেকটা বিশ্বকাপের স্কোয়াড বলতে পারেন, কারণ ওপেনিংয়ে কথা যদি বলি তানজিদ তামিম, লিটন দাস এবং সৌম্য সরকার রয়েছেন। এরপরে নাজমুল হোসেন শান্ত থাকবেন অবশ্যই, তিনি যেহেতু অধিনায়ক। মাহমুদুল্লাহ রিয়াদ ভালো খেলছেন, তিনি অবশ্যই থাকবেন। সাকিব আল হাসান তো থাকছেনই, বলার কোনো বিকল্প নেই। এরপর তাহিদ হৃদয় রয়েছেন, পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন থাকবেন স্কোয়াডে। এরপরে যে উইকেট কিপার, যেহেতু লিটন দাসের ফর্ম খারাপ, লিটন দাস যদি না খেলেন, একাদশে যদি না থাকেন সেক্ষেত্রে উইকেট কিপারে কিন্তু বিকল্প নেই, সেক্ষেত্রে জাকির আলী অনেক থাকবেন উইকেটের পিছনে, দায়িত্ব পালন করবেন। এরপরে পেস বোলিং অলরাউন্ডার ফিনিশিংয়ে যেটা রয়েছেন যে রিশাদ হোসেন, তিনি অবশ্যই থাকবেন স্কোয়াডে। স্পিনার কথা বলতে আরেকজন রয়েছেন শেখ মেহেদি থাকছেন, এবং পেস বোলিং বিভাগে যে শরীফুল এবং মুস্তাফিজ অবশ্যই থাকছেন, এবং তাসকিন কিংবা তানজিম সাকিব যে কোনো একজন থাকবেন স্কোয়াডে। এই 14 জনের বাইরেও কিন্তু
কিন্তু বাংলাদেশ দল যেহেতু বিশ্বকাপ স্কোয়াড যেহেতু 15 জন ঘোষণা করতে হবে, সেক্ষেত্রে 15 নম্বর যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে একটু প্রশ্ন রয়েছে। নির্বাচকরা এই প্রশ্নের উত্তরটা খুঁজছেন, কারণ যেহেতু যুক্তরাষ্ট্রে খেলা হবে, ওয়েস্ট ইন্ডিজ খেলা হবে, সেই কন্ডিশন অনুযায়ী বিবেচনা করে দলে যেহেতু সাকিব আল হাসানের বিকল্প বাহাতি কোনো স্পিনার নেই, সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে যে তানভীর ইসলাম খেলেছেন, তিনি তার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে খেলতে যায়, যেহেতু বাংলাদেশের টপ অর্ডাররা ভালো করতে পারছেন না, মিডল অর্ডারে চাপ পড়ছে, টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান না পারে, সেক্ষেত্রে আফিফ হোসেনের এটা থাকার সম্ভাবনা রয়েছে এই বিশ্বকাপ দলে। এই তানভীর ইসলাম এবং আফিফ হোসেন এই দুজনের মাঝখানে হয়তোবা দুজনের মধ্যে হয়তোবা যে কোনো একজন 15 যে সদস্য সেই 15 জনের দলে থাকবেন। বাংলাদেশ দল যেটা জানা ছিল যে বাংলাদেশ দল আগামী 15ই মে রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সেক্ষেত্রে আজকে যেহেতু 13 মে, হাতে একদিন সময় রয়েছে, বিসিবি কিন্তু এ কারণেই বিশ্বকাপ স্কোয়াডটা দিতে এত বিলম্ব করছে, কারণ তাসকিনকে পেতে সর্বোচ্চ চেষ্টা করবে বিসিবি, ক্রিকেট বোর্ড, মেডিকেল বিভাগ, তারা কিন্তু এটা নিয়ে কাজ করছেন। সো তাসকিনের যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা নিয়ে হয়তোবা পুরো ক্রিকেট আমাদের বাংলাদেশের যে ক্রিকেট পাড়াটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে তাসকিন হাসান দলে থাকছেন কি থাকছেন না। এর আগে আপনার মনে করি যে 2019 সালে যে বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপে কিন্তু তাসকিন আহমেদ শেষ মুহূর্তে ইনজুরিতে পড়েই কিন্তু ইনজুরি থেকে বাদ পড়ে দল থেকে ছিটকে গেছেন। ঠিক এই 2023-24 এসে এই টি-20 বিশ্বকাপের আগে কিন্তু আরেকবার ইনজুরিতে পড়ে কিন্তু তাসকিনের যে বিশ্বকাপ খেলা, সেই বিশ্বকাপ খেলার সংখ্যা পড়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমরা গণমাধ্যম কর্মী অপেক্ষা করছি যে কখন দল ঘোষণা হতে পারে। বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যে তারা কখন দলটা ঘোষণা করবে। তাসকিনের রিপোর্টটা হয়তো হাতে পাওয়ার পরই সবকিছু বিবেচনা করে, তাসকিনের বিষয়টা বিবেচনা করে দলটা ঘোষণা করবে। সেক্ষেত্রে হয়তোবা আরও কিছুদিন, হয়তোবা আরও কিছু মুহূর্ত সময় হতে পারে আজকেও হতে পারে কালকেও হতে পারে। তো যে কোনো মুহূর্তে হয়তোবা বিসিবি দলটা ঘোষণা করবে। দল ঘোষণা করলে আমরা পরবর্তীতে আমরা জানিয়ে দিতে পারবো। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ লিনিয়া বিশ্বকাপ স্কট নিয়ে। রিফাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বিসিবি থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত আঞ্জুম। জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে রংপুর, যশোর ও ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম, ইন্দ্রজিৎ রায় ও মেহেদী হাসান সবুজ। শুরুতেই রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন নির্বাচনী প্রচারণার খবর কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি জানেন যে আগামী 21 মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে রংপুরের মিঠাপুকুর এবং পীরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে আজকে রয়েছি রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি বাস স্ট্যান্ডে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের যে কয়েকটি বড় উপজেলা রয়েছে, তার মধ্যে এই মিঠাপুকুর 17টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। এই উপজেলায় আগামী 17 মে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তাদের চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত পদে 2 জন সহ মোট 7 জন প্রার্থী এখানে ভোটে লড়ছেন। প্রায় 4.5 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন এলাকায় গিয়েছি, আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। এখানকার প্রার্থীরা তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন তাদের দুয়ারে যাচ্ছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা বিভিন্ন এলাকায় গিয়ে এই পরিস্থিতি দেখেছি, পোস্টার এবং ফেস্টুনে ছেয়ে গেছে। আমরা এখানকার যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে তাদের চাওয়াটা কি। তারা বলছেন একটি সুষ্ঠু নির্বাচন চান। আমরা এই সার্বিক নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আজ সংযুক্ত করতে চাই মিঠাপুকুর উপজেলার অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। আমরা তাকে যুক্ত করতে চাই। আমরা জানতে চাই যে আগামী 21 মে নির্বাচন, এই নির্বাচনে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আমাদের উপজেলা মিঠাপুকুর উপজেলা বাংলাদেশের বৃহত্তম উপজেলাগুলোর একটি। এখানে 17টি ইউনিয়ন এবং 156টি ভোট কেন্দ্র আছে। তো নির্বাচন পূর্ববর্তী যে প্রস্তুতি আমাদের, সেটা খুবই ভালো। আমরা যথেষ্ট তদারকি করছি এবং অনেকগুলো মোবাইল ডিউটি আমাদের কাজ করছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং আশা করছি সামনের দিকগুলো ভালো হবে। এবং
রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যশোরে যাব, সেখানে রয়েছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন জানাবেন। লিনিয়া, যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোর সদর, বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 29শে মে। এই নির্বাচনে যারা প্রার্থী তাদের মাঝে কিন্তু আজ প্রতীক বরাদ্দ চলছে। আমরা প্রথম পর্যায়ে দেখেছি সদর উপজেলার যারা প্রার্থী আছেন তাদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এখানে একটু জানিয়ে রাখি যে সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আছে 6 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 3 জন। ইতোমধ্যে এই প্রার্থীদের মাঝে কিন্তু প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এখন বাঘারপাড়া উপজেলা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে। তার মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে 6 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান রয়েছে 7 জন, নারী ভাইস চেয়ারম্যান 4 জন এবং অভয়নগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী 2 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী 1 জন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে 3 জন। এই প্রার্থীদের মাঝে মূলত আজকে প্রতীক বরাদ্দ চলবে। আমরা এখন যদি কথা বলি সদর উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জুয়েল, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা এখন তার কথা শুনব। এই যে নির্বাচনে আপনি প্রার্থী হয়েছেন, কেন আপনি নির্বাচন করছেন এবং কেন জনপ্রতিনিধি হতে চান? দেখুন, জনপ্রতিনিধি হতে চাই। জনপ্রতিনিধির যখন আমরা হই তখন জনপ্রতিনিধির কাছে আসলে দুইটা জিনিস থাকে। একটি হচ্ছে যে দায়িত্ব, আর একটি থাকে পাহাড় সমান মানে ক্ষমতা থাকে। এই যে আমরা হচ্ছে যে এই এত বড় ক্ষমতা নিয়েই আসলে চলি, কিন্তু দায়িত্বর কথা আমি ভুলে যাই। তা সেই ক্ষেত্রে আমি মনে করছি যে যারা জনপ্রতিনিধি জনগণের সাথে মিশবে, জনগণ আসলে ত্যাগী নেতাকর্মী আর সাধারণ মানুষ আজকে রাজনীতির পর বিরক্ত। তারা চায় যে জনগণ তাদের পাশে থাকুক, জনগণ চায় তারা তাদের আচার ব্যবহারে, আর যাই হোক তার আচার ব্যবহারে যেন সৌজন্যবোধ। আমরা একজন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জুয়েল, তার বক্তব্য শুনছিলাম। আসলে যশোরের যে নির্বাচন হচ্ছে সেটি কিন্তু আওয়ামী লীগেরই প্রার্থী যারা নির্বাচনে 6 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, অর্থাৎ অভ্যন্তরীণ যে দলের ভিতরেই কিন্তু লড়াইটা হবে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি ঝিনাইদহের কাছে, ঝিনাইদহ সহকর্মী সবুজের কাছে। সবুজ, লিনিয়া, যশোর থেকে যেভাবে আমাদের সহকর্মী জানাচ্ছেন, ঝিনাইদহ আসলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আগামী 21শে মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়। এই উপজেলা আসলে 8টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা নিয়ে উপজেলা পরিষদ গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা 1,67,127 জন। এর মধ্যে পুরুষ ভোটার 84,074 জন এবং মহিলা ভোটার 83,050 জন। মোট কেন্দ্রের সংখ্যা এখানে 72টি। প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে 3 জন চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পুরুষ 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। এখন পর্যন্ত হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচনী পরিস্থিতি যতটুকু এলাকায় ঘুরে আমরা দেখতে পেয়েছি, পরিস্থিতি নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সেটি এখন পর্যন্ত লক্ষ্য করা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রিটার্নিং কর্মকর্তা যারা আছেন তারা এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রেখেছেন এবং ভোটারদের সাথে কথা বলে যতটুকু ভোটাররা দাবি করছেন নবনির্বাচিত যিনি চেয়ারম্যান হবেন বা ভাইস চেয়ারম্যান হবেন তাদের কাছে আসলে সাধারণ মানুষের বা ভোটারদের যে দাবি সেটা হচ্ছে এই হরিণাকুণ্ডু উপজেলায় একেবারেই গ্রামের প্রত্যন্ত একটি উপজেলা হিসেবে আসলে ঝিনাইদহ 4টি উপজেলার মধ্যে এটিকে ধরা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে উপজেলাটির সামগ্রিকভাবে উন্নয়ন করতে পারেন নবনির্বাচিত যারা হবে, এটি আসলে ভোটারদের নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে তাদের দাবি। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ উপজেলা পরিষদের নির্বাচনের পরিস্থিতি। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নির্বাচনের প্রচার প্রচারণা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিক নিয়ে আজ কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছাবে এমভি আবদুল্লাহ জাহাজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব।
সৌরভ, বিকাল বা সন্ধ্যা নাগাদ জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাতে পারে। এরপর আসলে কি কি আনুষ্ঠানিকতা আছে, এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ লিনিয়া, জাহাজটি আজ সন্ধ্যা বা বিকেল নাগাদ কক্সবাজারের যে কুতুবদিয়া দ্বীপের অদূরে যে চ্যানেলটি রয়েছে গভীর সাগরের, সেখানেই মূলত জাহাজটি নোঙর করবে এবং সেখানে কেএসআরএম গ্রুপের আরেকটি জাহাজ আসবে, যেখানে তাদের যে পণ্যগুলো ওই জাহাজে রয়েছে সেগুলো সেখান থেকে খালাস করা হবে এবং খালাসের পরপরই যে 23 নাবিক সেখানে জিম্মি দশা থেকে ফিরেছে তাদেরকে ওই জাহাজে করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে আগামীকাল। এবং সেখানে চট্টগ্রামের আমরা যেটি জানতে পেরেছি বিভিন্ন সূত্রে, চট্টগ্রামের সদরঘাটে সেখানে নাবিকদেরকে বরণ করা হবে এবং তাদের স্বজনদের কাছে নিয়ে যাওয়া হবে। এবং আজ এবং কাল নাবিকদেরকে যে এমভি আব্দুল্লাহ জাহাজ থেকে পণ্য খালাস এবং নাবিকদেরকে অন্য একটি জাহাজে তোলা হবে। সম্পূর্ণ বিষয়টি আসলে সমুদ্রের এর যে কুতুবদিয়া চ্যানেল রয়েছে সেখানেই হবে এবং সেখান থেকেই তাদেরকে নিয়ে যাওয়া হবে। এবং এখানে আসলে যেই বিষয়টি আমরা জানতে পেরেছি, তাদেরকে সড়ক পথে বা কিংবা কুতুবদিয়া হয়ে নিয়ে যাওয়ার কোনো ধরনের সংবাদ এখন পর্যন্ত আমাদের কাছে নেই। যেই সংবাদটি রয়েছে তাদেরকে সাগর পথেই আসলে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাদেরকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। লিনিয়া, আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিক নিয়ে আজ কক্সবাজারে কুতুবদিয়া পৌঁছাবে এমভি আব্দুল্লাহ জাহাজ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ। দেখছেন দেশ জনপদ লাইভ। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রনর জানাজা ও দাফন হবে আজ। এর আগে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেয়া হবে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন কিছুক্ষণ আগে আকবর খান রনর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে, জানাজা কখন অনুষ্ঠিত হবে? যেমনটি বলছিলেন যে হায়দার আকবর খান রনর কিন্তু আজকে শ্রদ্ধা জানানোর জন্য প্রথমে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে তাকে নেওয়া হয়েছিল এবং সেটির পর তাকে মিছিলের মধ্য দিয়ে এখন কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে আনা হয়েছে। তাকে বিভিন্ন সংগঠন তাকে শ্রদ্ধা জানানোর জন্য এখন এখানে মিলিত হয়েছে। বিভিন্ন দলের যে নেতারা আছেন তারা এখানে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের দুঃখ ভারাক্রান্ত মন ছিল তারা, কারণ তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তিনি কিন্তু সব কিছুতেই তার অবদান অপরিসীম ছিল। এখন যদি আমরা সেটিতে সরাসরি চলে যাই, তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। তাকে এখানে গার্ড অফ অনার করা হচ্ছে এবং সেই মিছিলের মধ্যে কিন্তু তিনি তার বিভিন্ন অবদানের কথা বলেছিলেন। তাদের শ্রমিক আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান থেকে প্রতিটি পর্যায়ে কিন্তু তার গুরুত্ব অপরিসীম ছিল। আমরা যদি এখন একটু সেখানে শহীদ মিনারের দিকে একটু চলে যাই, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তাকে শ্রদ্ধা নিবেদন করবে। তারপর ধীরে ধীরে অন্যান্য রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল, রণবায়ের সুরী, বন্ধু, প্রিয়জন সকলেই শ্রদ্ধা নিবেদন করবে। রণবায়ের কংগ্রেস রণর
এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন গণমান্য ব্যক্তিরাও এসেছেন তাকে শেষবারের মতো তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। বাংলাদেশের অন্যতম স্থপতি মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড হায়দার আকবর খান রনকে পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ লাল পতাকা দিয়ে ঢেকে দিচ্ছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। প্রথমে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ। লাল পতাকা দিয়ে রণভাইকে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ। লাল সালাম দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ। কমরেড হায়দার আকবর রনর প্রতি লাল সালাম দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ। এখন কমিউনিস্ট পার্টির সংগ্রামী সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদ ইসলাম সেলিম সহ যারা আছেন তারা সংগঠনের কমরেড হায়দার আকবর খান রনকে শ্রদ্ধা জানাচ্ছেন, শ্রদ্ধা নিবেদন শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে এখানে বিভিন্ন রাজনীতিবিদরা তো আছেন এবং বিভিন্ন মানুষরাও কিন্তু শেষবারের মতো তাকে দেখতে এখানে চলে এসেছেন। আমরা এই মুহূর্তে আসলে কারোর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমরা পারছি না। শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ। বাংলাদেশের স্থপতি বীর মুক্তিযোদ্ধা মার্ক্সবাদী তাত্ত্বিক কমরেড হায়দার আকবর খান রনর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন জনাব শাহজাহান খান এমপি, মুস্তফা জালাল মহিউদ্দিন, জনাব মাহবুবুল হক আলম এমপি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। উপস্থিত আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। উপস্থিত আছেন মৃণাল কান্তি দাস মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। উপস্থিত আছেন জনাব অসীম কুমার উকিল সাংস্কৃতিক সম্পাদক। উপস্থিত আছেন জনাব রেমন্ড আরেং সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। উপস্থিত আছেন জনাব নির্মল চ্যাটার্জি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। উপস্থিত আছেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করলেন। শ্রদ্ধা নিবেদন করছেন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পশ্চিম দিকে সব বই রাখা আছে, আপনাদের কাছে অনুরোধ রইল যারা শ্রদ্ধা নিবেদন করবেন তারা সুখ বইয়ে কিছু লিখে যাবেন। মঞ্চের পশ্চিম দিকে সুখ বই। এখানে এখন সবাই শ্রদ্ধা জ্ঞাপনে একটু তাকে শেষবারের জন্য দেখার জন্য একটু কবি আমরা আসলে কারোর সাথে কথা বলার চেষ্টা করবো, তারা কথা বলতে পারছেন না। আসলে আমি তারপরও চেষ্টা করছি কারোর সাথে কথা বলার। শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক
সমাজতান্ত্রিক দল। কমরেড হায়দার আকবর খান রনর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন ঐক্যনেপের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ. শোভনের নেতৃত্বে অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, হারুনুর রশিদ ভূঁইয়া, নাসিরউদ্দিন বাদল, শাহাবুদ্দিন এই আহমেদ, ছিল মুস্তাফা কামাল, সর্বশেষ খবর প্রণব শহীদ বিশ্বাস মিনার সহ থেকে নেতৃবৃন্দ। লিনিয়া। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, কিছুক্ষণ আগে আকবর খান রনর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা। চিকিৎসক সংকটে নড়াইলের সদর হাসপাতাল, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছেন কিনা এই বিষয়ে অবশ্যই জানাবেন আমাদেরকে। আরেকটি বিষয়, কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? জি ধন্যবাদ লিনিয়া। যেমনটি বলছিলেন, নড়াইল আধুনিক সদর হাসপাতাল আসলে নামে 100 শয্যার হাসপাতাল হলেও 50 শয্যার পুরাতন যে জনবল ছিল সেই জনবল দিয়ে মূলত চিকিৎসক এবং জনবলরা তাদের যে সংকট জনবল নিয়েই মূলত তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন। বিভিন্ন সময়ে আসলে এখানকার যারা দায়িত্বপ্রাপ্তরা আছেন তারা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময় লিখিতভাবে জানালেও আসলে জনবল বা নতুন করে কোনো জনবল দেওয়া হয়নি, বরং 50 শয্যার যে জনবল ছিল সেটি আরো অনেকে অবসরে যাওয়ার কারণে কিন্তু জনবল আরো কমেছে। 100 শয্যার হাসপাতাল হলেও যে জনবল থাকার কথা সেই জনবল কিন্তু এখানে নেই বললেই চলে। যেখানে 40 জন চিকিৎসকের থাকার কথা সেখানে যে 19 জন আছে, 21টি পদ শূন্য রয়েছেন। সেভাবে কিন্তু তারা চিকিৎসা দিচ্ছে। দ্বিতীয় শ্রেণীর যে 84টি পদ রয়েছে তার মধ্যে অবশ্য 80 জন রয়েছে এবং 4 জন শূন্য রয়েছে। তৃতীয় শ্রেণীর যে 40টি পদ রয়েছে সেখানে 23 জন আছে, এখানেও কিন্তু 17টি পদ শূন্য রয়েছে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছিলাম, তিনারা আমাদের জানিয়েছেন যে তারা বিভিন্ন সময়ে তারা চেষ্টা করেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তারা আসলে লিখিতভাবে জানিয়েছেন জনবলের জন্য, চিকিৎসকের জনবল দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত তারা চিকিৎসক বা জনবল পায়নি, সে শূন্যভাবে আছে। আমরা এই বিষয়ে আরো একটু জানার চেষ্টা করব নড়াইল আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আসাদুজ্জামান মুন্সির কাছ থেকে। তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এত অল্প সংখ্যক জনবলকে কিভাবে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। জি আসসালামু আলাইকুম। অল্প সংখ্যক জনবল দিয়ে আসলে দিতে তো হবে। চিকিৎসা এমন একটা জিনিস যে কাউকে কোনো রুগীকে তো ফেরাতে পারছি না, সুতরাং আমাদের অনেক কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি অমানবীয় কষ্ট হয়। যেমন আমার বহির্বিভাগের ডাক্তার 4 থেকে 5 জন ডাক্তার বসে, রুগী প্রায় 800 থেকে 1000। এখন এদের তো ফেরত দেওয়ার কোনো স্কোপ নেই, সুতরাং আমাদের রুগী 200 করে এক একজনের দেখতে হয়। এখন একটা জিনিস ঠিক যে আসলে কোয়ালিটি সার্ভিস হয় না, এতে কোয়ান্টিটি হয়তো অনেক বাড়ে, যে দেখা যাবে যে আমি 200 চিকিৎসা দিচ্ছি, কিন্তু কোয়ালিটি সার্ভিস কিন্তু এতে হয় না, এটা একটা ব্যাপার। পাশাপাশি আমার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী একেবারেই নেই বললেই চলে। 2 জন আছে মাত্র। 2 জন দিয়ে হসপিটালে মনে করেন রুগী আজকে ভর্তি আছে 350, 350 রুগী ভর্তি, এদের সঙ্গে যদি 3 জন করে ম্যান পাওয়ার থাকে তাহলে আপনি দেখেন প্রায় 1000 জনবল বাথরুম ব্যবহার করে, 1000 লোক প্রতিদিন পদচারণা করে, তাদের পায়ের ধুলো তো পরিষ্কার করার মতো 2 জন সুইপার এনাফ না। তো এরকম অনেক ঝামেলায় আছে, অনেক সমস্যা আছে। কোনো পদই আমার পূর্ণ নেই। অ্যাকচুয়ালি পদ অনুযায়ী একমাত্র সিস্টার পদ পূর্ণ আছে, তাও আমি বলবো সিস্টার 73 জন এনাফ না। 100 বেডের যেখানে 350-400 রুগী ভর্তি থাকে সেখানে 73 জন সিস্টার এনাফ না। এখানেও সিস্টার সংখ্যা বাড়ানো উচিত। এই হলো মূল জিনিস। আমরা অনেক কষ্ট করি, কিন্তু তারপরেও আমরা যে কোনো ভাবে হোক সেবা দিয়ে যাচ্ছি, চেষ্টা করছি যতদূর সম্ভব আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা জনসেবা করতেছি, মানুষের স্বাস্থ্য সেবা করার চেষ্টা করতেছি। ধন্যবাদ। জি, যেমনটি শুনছিলেন, আসলে চিকিৎসকরা আসলে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, যারাই আসে না কেন জরুরি বিভাগ থেকে শুরু করে আউটডোর এবং ভিতরে যারা ভর্তি থাকেন তাদের সকলকে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেন। তিনি একটি বিষয় না জানলেই নয় যে সম্প্রতি গত 27শে এপ্রিল মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল শীল নড়াইলে এসেছিলেন। সদর হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং একটি ভবনের উদ্বোধন করেছেন। তখনও হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে তারা জানিয়েছেন তাদের এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু জানিয়েছেন এবং তারা চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু নতুন করে কোনো জনবল বা অন্য কোনো আসলে সমস্যার সমাধান হয়নি। তো নড়াইল থেকে এই ছিল নড়াইল সদর হাসপাতালের স্বাস্থ্য বিভাগের সর্বশেষ।
শরীফুল, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, চিকিৎসক সংকটে নড়াইলের সদর হাসপাতাল, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল ইসলাম। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।